আমি অনেক চিকিৎসা করানোর পরেও গর্ভবতী হতে পারিনি। সবাই আমাকে কথা শোনাতো, আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। আর এখন তো আমি সন্তানের জন্য সবকিছু করতে রাজি। আমার ছোট নন্দের বিয়ের পর আমি গর্ভবতী হয়ে গেলাম। কেননা নন্দের বিয়ের রাতে আমি এমন একটা কাজ করেছিলাম যেটা শুনে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেননা ওই রাতে আমার নাম নন্দিনী। সবাই আমাকে পরি বলে ডাকে। কেননা আমি ভীষণ সুন্দর ছিলাম। আর আমার সৌন্দর্যের পুরো গ্রামে চর্চা ছিল। সবাই বলতো যে পণ্ডিতের মেয়ে কোনো হিরোইনের থেকে কম নয়। আমি যখনই আয়না দেখতাম খুব সুন্দর একটা চেহারা আমার নজরে আসত। আর এই ব্যাপারটায় আমি ভীষণ খুশি হতাম যে সেটা আমারই মুখ। নিজের জন্য আমার অহংকার আর গর্ব ছিল ভীষণ, আর হবে নাই বা কেন। আমি জানতাম যে আমি ভীষণ সুন্দর আর গ্রামের মধ্যেও সবথেকে বেশি সুন্দর। কিন্তু জরুরি তো নয় যে সুন্দর মানুষের ভাগ্য খুব সুন্দর হবে। বোধ হয় ঈশ্বরের কাছে ন্যায় বিচার এরকমই যে উনি একটা কিছু দিলে অন্যটা দেন না, অথবা সুন্দর লোকেদের নজর লেগে যায়। আমারও নজর লেগে গিয়েছিল। কেননা আমি পুরো বংশের মধ্যে সবথেকে সুন্দর মেয়ে ছিলাম। সমস্ত মেয়েরা আমাকে দেখে হিংসা করত, আর তাদের হিংসা এরকম ছিল যে সেটাকে লুকিয়ে রাখা যেত না। তারা সবার সামনেই বলে দিত যে তারা আমাকে হিংসে করে। আমার সৌন্দর্য আমার জন্য পাপ হয়ে গিয়েছিল। আর আমার সারা জীবন বরবাদ হয়ে গিয়েছিল। একদিন হসপিটাল থেকে ফোন আসলো যে আমার বাবার শরীর ভীষণ খারাপ আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ভয় পেয়ে হসপিটালে পৌঁছলে ডাক্তার বললেন তিনি হৃদরোগে আক্রান্ত। আর যদি তার প্রাণ বাঁচাতে চান তাহলে তার অপারেশন করতে হবে, যেখানে 5 থেকে 7 লাখ খরচা হবে। কিন্তু তারপরেও আমরা গ্যারান্টি দিতে পারব না যে তার জীবন রক্ষা হবে কিনা। আমরা 4 বোন। আমার মা তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল। আর কাঁদে কাঁদে এটাই বলছিল যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে সবাইকে নিয়ে আমি কোথায় যাব। আমার বাবা বলল পয়সা জোগাড় করার কোনো প্রয়োজন নেই, আমাকে ঘরে নিয়ে চলো আর আমার একটা ইচ্ছে পূরণ করো। আমি একদম ঠিক হয়ে যাব। আমরা তার জেদের জন্য তাকে ঘরে নিয়ে আসলাম। আর সে বলল যে সে আমার বিয়ে তার বন্ধুর ছেলের সাথে করাতে চায়। বাবা বলল সে তার বন্ধুর ছেলে ভীষণ বড়লোক, আর একজন ভালো মানুষও বটে, আর ভীষণ সুন্দর। আমার বাবা আমার উপর নিজের জোর ফলাল আর বলল তোমাকেই বিয়ে করতেই হবে, এটাই আমার শেষ ইচ্ছা। কিন্তু বিয়ের রাতে বাবা এই দুনিয়া থেকেই চলে গেল। আমরা সবাই ভীষণ কষ্টে ছিলাম। যখন কারোর আওয়াজ শুনতে পেলাম অবাক হয়ে গেলাম। দেখতো এটাই কি নন্দিনীর বর? নিজে পরীর মতো দেখতে, আর তার বরকে দেখো কালো রং। লোকে হাসছিল, কিছু লোক অবাক হচ্ছিল, আর কিছু লোক খুশিতে বলছিল যে এর সাথে এটাই হওয়া উচিত ছিল, খুব ভালো হয়েছে। আমি মাথা তুলে দেখতে তো চাইছিলাম না, আর আমার দেখা উচিত ছিল না, কিন্তু তাদের কথা শুনে আমি বাধ্য হয়ে গেলাম। আমিও নজর তুলে দেখলাম আমার বর আমার থেকে 15 বছরের বড়, মোটা আর একজন কুৎসিত লোক ছিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম। শ্বশুর বাড়ি যেতে আমি রাজি হইনি। আমি জানতাম যে জীবন একটাই, আর তারপর আমরা আর দ্বিতীয়বার জীবন ফিরে পাব না। আমি নিজের জীবন বরবাদ করতে চাইনি, এতটা তো আমি নিজের জীবনের জন্য লড়তে পারি। এজন্য আমি জেদ করলাম যে আমি যাব না। আর আমার উপর আমার মা মান সম্মানের জন্য চাপ দিতে লাগল। এমন একটা কথা বলা হলো আর আমাকে ভয় পাইয়ে দেওয়া হলো যে যদি আমি না যাই তো এই লোকগুলো আমাকে খেয়ে ফেলবে, আর গ্রামের লোকজন অপমান করার জন্য এগিয়ে থাকি। আমি তারপরেও রাজি হচ্ছিলাম না। তারপর মা আমাকে বাধ্য করল আর আমাকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় করে দিল, আর আমি আমার শ্বশুরবাড়িতে চলে এলাম। কোনোভাবেই আমার কুৎসিত পরকে আমি গ্রহণ করিনি। মা আমাকে বুঝিয়েছিল যে যাতে মহিলারা কিছু না ও পারে, তাহলেও সবথেকে প্রথমে তার নিজের বরকে খুশি করা উচিত। যদি সে নিজের বরকে খুশি না রাখে তাহলে সে নিজে কখনো খুশি হতে পারবে না। আমি আমার জীবনে আর সমস্যা চাইছিলাম না, আর বাধ্য তো আমি প্রথমেই হয়ে গিয়েছিলাম। এই জন্য আর জেদ করে আমি কিবা পেতাম। কেননা সে ভীষণ ধনী ছিল, কিন্তু তার বাড়িতে একজন অবিবাহিত বোন থাকত। আমার ননদ খুব একটা সুন্দর ছিল না, সে ভালো মানুষও ছিল না, আর না তার কোনো বুদ্ধি ছিল। প্রতিটা ব্যাপারে সে কথা বলতো। প্রথম দিনেই আমায় জিজ্ঞাসা করল তুমি আর দাঁড়াতে কি করছিলে? এই কথাটা আমার রাগ হলো। ও সব সময়ই ঘরে বড় হওয়ার চেষ্টা করত। আমার অভ্যাস ওর পছন্দ ছিল না। আমার খাওয়া দাওয়া, খরচা সবকিছু গুনতো। আমাকে বারবার বলতো যে আমার দাদা অনেক মেহনত করে পয়সা রোজগার করে, তুমি তার রোজগার কিভাবে উড়িয়ে দিও না। এই ছোট ছোট ব্যাপারগুলো অনেক বড় ঘৃণাকে জন্ম দিয়েছিল, আর আমরা দুজন একে অপরের শত্রু হয়ে গেলাম। ওর ব্যাপার তো জানি না, কিন্তু আমি তাকে অনেক বেশি ঘৃণা করা শুরু করলাম।
আমি আমার নন্দের থেকে অনেক বেশি সুন্দর ছিলাম আর সে সাধারণ সৌন্দর্যের মালিক ছিল, কিন্তু তাও কোনো মজলিসে যদি আমরা দুজন বসে থাকতাম তাহলে সবার নজর তার দিকেই থাকত। সে সবাইকে নিজের দিকে করতে জানত। আর এই ব্যাপারটাতে আমার ভীষণ রাগ হতো। সে পড়াশোনাতেও ভালো ছিল আর সমস্ত কাজকর্মেও, যখন কিনা আমি খাবার বানাতে পারতাম না। এই ছোট ছোট ব্যাপারগুলোতে আমার ওর প্রতি ঘৃণা জন্মাল। আর আমার পরিবারের লোক ও আমার থেকে খুশি ছিল না। কেননা তখনও পর্যন্ত আমার কোনো সন্তান হয়নি। আমি দেখতে তাদের থেকে অনেক বেশি সুন্দর ছিলাম, তাও কেউ আমার সম্মান করত না। আমার শ্বশুর বাড়ির লোকেদের কাছে আন্নার দেওয়া সব কিছু ছিল। তারা শুধু আমার থেকে একটা বাচ্চা চাইতো, আর সে তখনও পর্যন্ত এই দুনিয়ায় আসেননি। একবার আমি আমার বরের মাসিকে এটা বলে দিয়েছিলাম যে আমার মধ্যে তো কোনো অসুবিধা নেই, নিজের বন্ধুর খোঁজ নেই যে কেন এখনো পর্যন্ত কোনো সন্তান হলো না। এটা ওই পরিবারের জন্য অনেক বড় ব্যাপার ছিল। সেখানে কোনো এরকম কথা বলতে পারত না। তাও তারা সবাই আমাকে ভালোবেসে বোঝাল। কিন্তু আমি এই ব্যাপারটা খারাপভাবে নিয়েছিলাম। আমার ননদ খুব ধনী ছেলেকে বিয়ে করেছি, এ নিয়ে আমি রাগ করেছিলাম। আমি চেয়েছিলাম যে সে একটি গরিব বাড়িতে যা, কারণ সে প্রায়ই আমার গরিব অবস্থা নিয়ে কথা বলত। যাই হোক, এটা কি এমন বড় ব্যাপার ছিল? যদি সে ধনী হয় তবে এসব আমার স্বামীর উপার্জন থেকেই তো হচ্ছে। স্বামীর কাছে টাকা না থাকলে আমি এক সপ্তাহ তার সঙ্গে থাকতে পারতাম না। তিনি আমার প্রতি প্রয়োজন পূরণ করতেন। তিনি আমাকে এত সোনার অলংকার দিয়েছিলেন যে কোনো মহিলা এত নকল গয়নাও নেই। এই কারণেই সব ভেবেই আমি আমার জীবনে কিছুটা সুখী হতাম। কিন্তু সন্তানের ব্যাপারে আমি খুব চিন্তিত ছিলাম, কারণ আমাকে সেই ঘরে আমার পা শক্ত করতে হবে। তো কারণ একজন পুরুষের যদি সম্পদ থাকে তাহলে তার মেয়ের অভাব হয় না। তা সে যতই উৎসাহিত হোক না কেন, বলা হয় একজন ধনী মানুষ কখনো কুৎসিত হয় না। না, আমি আমার নন্দের ভালো সম্বন্ধ আশাকে আটকাতে পেরেছিলাম না। আমি এই সম্বন্ধে হওয়াটাকে আটকাতে পারলাম। এখন প্রতিশোধ নেওয়ার জন্য আমার কাছে ছোট ছোট কথাই বাকি ছিল। আমি ভেবে নিয়েছিলাম যে আমি তার বিয়েতে এমন পোশাক পরব যে সবাই আমাকেই দেখবে, সবার মনোযোগ আমার দিকেই থাকবে এবং সবাই ভাববে যে এই কনে বউ তো কোনো কাজেরই না, ওর বৌদি যদি আমাদের বাড়ির বধূ হয়ে যেত ভালো হতো। আমার স্বামী দেখতে কুৎসিত কিন্তু মনের দিক থেকে খুব ভালো ছিল। আমি যা ইশারায় বলতাম তিনি তৎক্ষণাৎ তাই করতেন। আমার জন্য আমি যা চাইতাম তাই তিনি নিয়ে আসতেন। আমিও এই সুযোগ দিলাম। আমি বললাম যে আমিও খুব সুন্দর একটি বিয়েতে পরার পোশাক বানাতে চাই, আর আমি খুব সুন্দর হতে চাই। আমার স্বামী বুঝলেন যে আমি একজন মহিলা এবং আমি সাজগোজ করতে চাই এবং আমার অধিকার আছে, তাই তিনি এ বিষয়ে কোনো প্রশ্ন তোলেননি। আমি যত টাকা চেয়েছিলাম তিনি নির্বে আমায় দিয়েছিলেন। আমি নিজের জন্য একটি পোশাক নিলাম যেটা খুব সুন্দর ছিল এবং সেটার সাথে সুন্দর গয়না ও কিনলাম। বিয়ের দিন আমাকে সবথেকে সুন্দর লাগছিল। আমি যেমন ভেবেছিলাম ঠিক তেমনি ঘটেছিল। সবার মনোযোগ ছিল আমার দিকে। সবাই বারবার জিজ্ঞেস করছিল যে এই কে, কারণ এটি ছিল আমার বিয়ের পর পরিবারের দ্বিতীয় বিয়ে। আমার বিয়েতে পরিবারের সবাই উপস্থিত এন, কেননা ছিল আমার বিয়ে তো হাসপাতালে হয়েছিল। ওনারা আমাকে প্রথম দেখেছিল আর তার বা আমার দিকে তাকিয়ে থেকে গিয়েছিল। আমার হৃদয় অনেক স্বস্তি পাচ্ছিল। এমনকি আমার নন্দের স্বামী ও আমার দিকেই তাকিয়েছিল। হয়তো সে ভাবছিল যে সে কেমন বউ পেয়েছে, অথচ এই পৃথিবীতে কত সুন্দরী মেয়ে আছে তাতে আমি খুব খুশি ছিলাম। অতিথিরা সবাই খাবার খাচ্ছিলেন। আমি যখন আমার মেকআপ ঠিক করার জন্য আমার ঘরে যেতে শুরু করি তখন আমি স্টোর রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর কেউ আমার হাত ধরে টান দিল। আমি আতঙ্কিত ছিলাম। ভিতরে অন্ধকার, হঠাৎ লাইট জ্বেলে কে যেন আমার মুখে হাত দিল। আমার পায়ের নিচ থেকে তো মাটি বেরিয়ে গেল, কারণ সে আর কেউ নয়, আমার নন্দের স্বামী। আমি তাকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলাম। সে হেসে দিল, বলল, কিন্তু দেরি হয়ে গেছে বৌদি, নইলে ওই কুৎসিত লোকের নজরে তোমাকে আমি পড়তে দিতাম না। আমি নিজেই তোমাকে বিয়ে করতাম। তোমার মতো সুন্দর মহিলা ভাগ্যবান লোকেদের ভাগ্যে থাকে। যাই হোক, আমাদের বিয়ে হয়নি তো কি হয়েছে, আপনার সাথে ভাল লাগার সম্পর্ক তৈরি করতে পারি। আমি তখন নিজের বরকে চিৎকার করে ডাকতে চেষ্টা করলাম, কিন্তু সে আমার মুখে হাত রেখে চুপ করিয়ে দিল। সে আমার নিজের উঠল আর আমাকে ঘরে এক ধাক্কা দিয়ে ফেলে দিল। বিয়ে হয়ে গেল আর বিদায়ের সময় সবাই এত ব্যস্ত ছিল যে কেউ খেয়ালও করল না। যখন আমার বর আমার ঘরে আসলো তখন আমি নিজেকে সামলে নিয়েছিলাম, তাই সে আমাকে সন্দেহ করেনি। আমি এটা বলে তাড়াতাড়ি শুয়ে পড়লাম যে আমার ভীষণ ক্লান্ত লাগছে। পুরো রাত আমি কাঁদতে লাগলাম, ভাবতে লাগলাম যে এবার কি হবে। আমার সাথে খুব বাজে হয়েছিল, যেটা হওয়া উচিত ছিল না। এটা তো আমারই ভুল ছিল, কেননা আমি সেজেগুজে ঘুরে বেড়াচ্ছিলাম।
আমি তো প্রথমেই সুন্দর ছিলাম, উপর থেকে আমি যখন তৈরি হয়েছিলাম আরও বেশি সুন্দর লাগেছিলাম। আমার জায়গায় যে কেউ বলে তার মাথায় এত বুদ্ধি থাকতো যে তার এরকম করা একদম উচিত হয়নি। আমি যদি এই কথাটা কাউকে বলতাম তাহলে সাথে সাথে বলতো যে সেটা আমারই দোষ ছিল, আর সবাই আমাকে বাজে বলতো, কেননা আমার ব্যবহারেই বংশের সবার সাথেই খারাপ ছিল। কেউ আমার সাইড নিয়ে কথা বলার মতো ছিল না। এজন্য আমি এ ব্যাপারে আমার মুখ বন্ধ করে দিলাম। মতো চাইতো যেই কথাটা কাউকে বলি আর নিজের হৃদয় হালকা করে দিই। নিজের মাকে বলে দিই, কিন্তু আমার মায়ের সাথে আমার সম্বন্ধ ভাল ছিল না। সে আমাকে বাজে মহিলা ভাবত। যদি আমি এটা বলে দিতাম যে ওর বর আমার সাথে এসব করছে তাহলে তার ঘর বরবাদ হয়ে যেত, কিন্তু সাথে আমার ঘর বদলে যেত। আমি খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিলাম। আমরা জানি কিসের শাস্তি পাচ্ছিলাম। কয়েকদিন পরে হঠাৎ আমার শরীর খারাপ হতে লাগল। আমি এমন একটা কথা জানতে পারলাম যে আমার মনে হলো না জানি আমি কিসের শাস্তি পাচ্ছি। কেননা আমি জানতে পেরেছিলাম যে আমি গর্ভবতী। আমি তো অবাক হয়ে গেলাম যখন আমার বর জানতে পারল। সে আমাকে ভরসা করল। তখন সে বলল, আল্লাহর কাছে দেরিতে হলেও আশানুরূপ ফল মেলে। আল্লাহ আমাদের শুনে নিয়েছেন। আমি তো এটাই বুঝতে পারছিলাম না যে এই বাচ্চাটা আমার মনের নাকি আমার নন্দের বরের পরিবারের সবাই তো এটাই ভাবছি যে এই বাচ্চাটা আমার বরের। আমি ভেবেছিলাম আমার বর আমাকে এটাই বলবে, এই বার্তা কোথা থেকে আসলো আমায় প্রশ্ন করবে, কিন্তু সে ভাবছিল যে এই বাচ্চাটা তার পরিবারের বাকিরাও এটাই ভাবছিলেন। আমার জন্য এটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আমি ওর মুখ খুলিনি এবং কাউকে কিছু বলিনি। আগে একটা বোকামি করেছি, দ্বিতীয়বার আর করতে চাইনি। এখন আমার এতটা আবর্তিত থাকা উচিত। সেই জন্যই আমি চুপ করেছিলাম। আমার মনে যে কি চলছিল তা আমি জানতাম। সময় যেতে লাগল। আমার ননদ তার বাড়িতে খুশি ছিল, তার কোনো সমস্যা ছিল না। আমার নন্দের বিয়ে ঠিক 9 মাস পর আমি আর চাঁদের টুকরো ছিলেন মা হয়ে গেলাম, আর আমার নন্দের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরিবারে আনন্দ উদযাপন করা হয়। সবাই খুব খুশি হলো। আমার নন্দের স্বামীর অবস্থাও আমার মতোই ছিল। কার সন্তান তিনিও তা জানতেন না। এখন আমি তার চোখে অনুশোচনা দেখতে পাচ্ছিলাম। আমার ছেলেকে দেখলে তার চোখ নিচু হয়ে যেত। সে কয়েক বছরের জন্য বাইরে চলে গেল, যেন সে পালিয়ে গেল। তার চলে যাওয়ার পরেই বছর কেটে গেছে এবং আমাদের বাচ্চারা বড় হয়ে গেল। আমার স্বামী আমার চেয়ে 15 বছরের বড় ছিলেন, তাই তিনি এখন অসুস্থ হয়ে বিছানাতে সীমাবদ্ধ ছিলেন। তার স্বাস্থ্য আগে খুব খারাপ ছিল, তাই আমি তার অনেক যত্ন নিতাম। কারণ এখন আমি অনেক বদলে গেছি। তিনি বলতেন, তুমি খুব ভালো বলবো। আমি এ কথা বিশ্বাস করি না। যখনই তিনি আবার প্রশংসা করতেন আমি কেবল হ্যাঁ বলে মাথা নেড়ে দিতাম। আমাদের ছেলেমেয়েরা যখন বিবাহযোগ্য বয়সে হয়ে গেছে তখন সবাই ভেবেছে তাদের দুজনের বিয়ে দেওয়া হবে, কারণ তারা নিজেরাই বোন নয় এবং তাদের বিয়ে করার চেয়ে ভালো সম্পর্ক আর কি বা হতে পারে। এই কথা শুনে আমার মন কেঁপে উঠল, কারণ সে আমার নন্দের স্বামী ছেলে, তাই সে সম্পর্কে নন্দের মেয়ে নিজের ভাই হয়। আমি কিভাবে এমন নৃশংসতা ঘটতে দিতে পারি? এটা তো বাপ। আমি এটা হতে দিতে পারতাম না। আর হাতের উপর হাত রেখে বসে থাকতে পারছিলাম। কিছু না কিছু তো আমাকে করতেই হতো। আমি বিয়েতে রাজি হইনি। আমি আবার একবার পরিবারের কাছে খারাপ হয়ে গেলাম। সবাই বলল ও আমি আমার নন্দকে পছন্দ করি না, এই জন্য নিজের ছেলের বিয়ে দিতে চাইছি না। আমি নাকি পুরনো শত্রুতা করে চলেছি। অদ্ভুত মহিলা তো এত পুরনো শত্রুতা হৃদয় নিয়ে বসে আছে, এখনো এরকম করে যাচ্ছে। আমার পরিবারের সদস্যরা আমাকে অনেক কথা শুনিয়েছিলেন এবং আমাকে খুব খারাপ বলছিলেন, এবং তারা বলতে শুরু করেন যে আল্লাহ ভালোই করেছেন যে তাকে কন্যা দেননি, নইলে তার মেয়ের এমন অবস্থায় হতো। তার ছেলে তো আমাদের বাড়ির উপর দিয়ে গেছে। জানি না আমার বিরুদ্ধে আরও কি কি কথা হচ্ছিল। অনেক কিছু ঘটেছে যা আমি শুনতে চাইনি, কিন্তু আমি কি করতে পারি? আমি খুব অসহায় ছিলাম, আর নিজের অসহায় অবস্থা কাকেই বা বলতাম? আমি বললাম যে আমি আমার নন্দের মেয়ের সাথে আমার ছেলের সম্পর্ক করব না, কারণ আমি তা চাই না। এই কথা জেনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যে আমার ছেলে আমার নন্দের মেয়েকে বিয়ে করতে চায়। নন্দের স্বামী ও বিদেশ থেকে ফেরার পর এ খবর তার কানে পৌঁছলে তিনিও খুব বিরক্ত হন। আমাদের দুজনেরই তখন খুব খারাপ অবস্থা। কি করব বুঝতে পারছিলাম না। 20 বছর আগে করা আমাদের পাপ এখন আমাদের সামনে আসতে চলেছে। এসবের মধ্যে আমার দোষ ছিল, কারণ আমি কাউকে বলিনি। এটা সবাইকে বলা উচিত ছিল। আমি সবাইকে থাকলাম। আমার ছেলে আমাকে সবার সামনে বিব্রত করেছিল যখন সে বলেছিল যে সে তাকে বিয়ে করতে চায়। পুরো পরিবার আমাকে বলল, ছেলে যখন এটা চায় তখন তোমার কি সমস্যা? দুজনের বাগদান হয়ে গেল।
এদিকে আমি তো জ্বলন্ত আগুনে যেন শুয়েছিলাম। এক রাতে সাহস সঞ্চয় করে স্বামীর পায়ের কাছে বসে সব খুলে বললাম, আমি অঝরে কাঁদছিলাম। আমার ভুল এটুকুই ছিল যে আমি আমার ননদকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম। সেই রাতে আমার সাথে কি হয়েছিল আমি জানি না। এটা কার ছেলে আমি আজ পর্যন্ত জানি না। আপনি আমাকে ক্ষমা করে দিন আর আমার সঙ্গ দিন। আমি কি করব এটা যেন আর না হয় যা আমাদের হাতে পাপ হয়ে যাক। কিন্তু যখন আমি আমার স্বামীকে নাড়ালাম তখনই দীর্ঘ সময় ধরে আমার কথা শুনছিলেন, কিন্তু কোনো জবাব দিচ্ছিলেন না। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার বর এই দুনিয়াতেই ছিল না, আমার কথাও তিনি শোনেননি। উনি তো কখন চলে গেছেন এই দুনিয়া থেকে। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম, কেননা এবার আমার সাহায্য করার মতো কেউ ছিল না। আমি ভেবেছিলাম এই দুর্ঘটনার পর পরিবারের লোকেরা বিয়ে আটকে দেবে, কিন্তু পরিবারের কথা ছিল যে এটা আমার বরের শেষ ইচ্ছা, এর সাথে বিয়ের অনুষ্ঠান খুব তাড়াতাড়ি করে দেওয়া উচিত। আর বিদায় 2 বছর পর করা যাবে, একটাই রাস্তা বাকি ছিল। আমি আমার নন্দের স্বামীকে ফোন করলাম আর তাকে দেখা করার জন্য বাড়ি ডাকলাম। সেও এই চিন্তার মধ্যে ছিল আর চাইছিল যে আমরা নিজেদের মধ্যে কথা বলি। আমি তাকে বললাম যে তুমি আমার উপর যে অত্যাচার করেছিলে এবার সেগুলো আমাদের সন্তানের সামনে আসতে চলেছে। এখনো সময় আছে, সত্যিকারের পুরুষরাও আর সবাইকে সত্যিটা বলো। কিন্তু সে এখনো ভালো কিছু করার জন্য তৈরি ছিল না, কেননা এসে লোক ছিল যে আমারে যত্নে ছিল। সে পরিষ্কারভাবে বলে দিল, আমি আমার মুখ খুলব না, না হলে আমার ইজ্জত মাটিতে মিশে যাবে। যে লোকটা নিজের বিয়ের রাতে অন্য কোনো মহিলার অন্য কারোর বউয়ের সম্মান নষ্ট করতে পারে, তার থেকে কি বা আশা করা যায়। বিয়ের দিন এগিয়ে আসতে শুরু করেছিল আর আমি ভীষণ চিন্তায় ছিলাম। আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি এই সমস্ত কথা একটা চিঠিতে লিখে আমার ছেলের বিছানার তলায় রেখে দিলাম আর আত্মহত্যা করার চেষ্টা করলাম। 2 সপ্তাহ পর আমার হুঁশ ফিরল। আমি তখন হসপিটালে, আমাকে আমার ছেলে বাঁচিয়ে দিয়েছিল। তারপর এটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল যে আমার নন্দের মেয়ে আর আমার ছেলে বিয়ে করে নিয়েছিল। সে নতুন বন্ধুর মতো তৈরি হয়ে আমার মাথার কাছে দাঁড়িয়েছিল। আমি খুব বাজেভাবে কাঁদতে লাগলাম, বলতে লাগলাম, এটা কি পাপ হয়ে গেল। আমার অবস্থা খারাপ হতে শুরু করেছিল। তারপর সেখানে এমন কিছু হলো যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার ছেলে বলল যে সে আগেই নিজের টেস্ট করিয়ে নিয়েছিল, কেননা তার ওই ব্যাপারটার সন্দেহ ছিল। আর এই ব্যাপারটা তার স্ত্রী মানে আমার নন্দের মেয়েও জানত। সে ডিএনএ টেস্ট করার জন্য নিজের আব্বার রক্ত পর্যন্ত এনে দিয়েছিল। আর এইভাবে ডিএনএ টেস্ট প্রমাণ হলো যে সে আমার নন্দের বর নয়, বরং আমার বয়স ছেলে। আর এরা দুজন নিজেদের ভাই বোন নয়। আমার এমন মনে হচ্ছিল যে কেউ আমার মাথার উপর থেকে অনেক ভারী বোঝা নামিয়ে দিয়েছে। আমি হাত জোট করে সবার কাছে ক্ষমা চাইলাম। আরে বসো আমার সঙ্গ দিয়েছিল আর বল যে তোমার কোনো ভুল ছিল না, ভুল সে লোকটা ছিল। সমস্ত পরিবার আমার নন্দের বরকে অনেক বাজে কথা শোনাল আর তার অনেক অসম্মান হলো আর সবাই তার সাথে সম্পর্ক বয়কট করল আর সে শহর ছেড়ে চলে গেল। আমার বৌমার আমার ছেলে আমার সাথে ঘরে থেকে গেল। বলতে হবে যে আমার বৌমা একদম আমার নন্দের মতো একজন ভালো মানুষ যে আমার খেয়াল রাখল। জানি না কি কারণে আমাকে ছাড় দেওয়া হলো, যখন এত বড় কথা সবার থেকে আমি লুকিয়ে রেখেছিলাম আর কারোর খারাপ ভেবেছিলাম। কখনো কখনো জীবন আমাদের সাথে তাই করে এবং আমরা একটি খুব খারাপ পরিস্থিতির মধ্যে আটকে যাই। কিন্তু এটা আমার জন্য ভালো ছিল যে আল্লাহ আমাকে রক্ষা করেছেন। নইলে জ্ঞান ফিরলে দুঃসংবাদ শুনে মরে যেতাম বা অজ্ঞান হয়ে যেতাম। আর নেই মানুষকে ক্ষমা করেন, মানুষ অন্য মানুষকে ক্ষমা করে না। আমি দিনরাত আল্লাহকে ধন্যবাদ জানাই, কারণ আমার ভাগ্য খুব খারাপ হলে এমন কিছু ঘটল যা আমরা কখনোই ঠিক করতে পারতাম না এবং আমরা সবাই পাপী হতাম এবং আল্লাহর সামনে যেতে পারতাম না।